ওয়েলকাম স্টুডেন্টস। কম্পিউটার অ্যাপ্লিকেশানের এই ভিডিওটা আজকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটি শুধু কম্পিউটার অ্যাপ্লিকেশান নয়, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরাও অপারেটিং সিস্টেম বাদ দিয়ে দেখো, তোমাদেরও কাজে লাগবে। আজকের ভিডিওতে আমি প্রতিটা প্রশ্ন আলোচনা করব এবং প্রতিটা প্রশ্ন কতটা লিখতে হবে সেটা তোমরা জেনে যাবে। এবং যারা চাইছো শুধু 5 নাম্বার পেতে চাই তাদের জন্যও আছে, এবং যাদের কোনো প্রিপারেশান নেই আমি শিওর তারা এখান থেকে সেই কয়েকটা প্রশ্ন পড়ে যাবে যেগুলো আমি ভিডিওটা চলাকালীন বলে দেবো পরপর। তোমরা সেখান থেকে প্রশ্নগুলো পড়ে যাও, উত্তরও আমি দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা দেখো এবং ভিডিওটা না স্কিপ করে দেখো। যদি সত্যিই মনে হয় যে আমার সাজেশান প্রয়োজন, তাহলে ভিডিওটা প্রথম থেকেই দেখতে হবে। অপারেটিং সিস্টেম থেকে মাত্র কয়েকটা প্রশ্ন দিয়েছি। ইউজার মোড এবং কার্নেল মোডের মধ্যে পার্থক্য আমি ধীরে ধীরে আলোচনা করছি, তোমরা একটু ভালো করে শোনো। যে ইউজার মোড এবং কার্নেল মোডের মধ্যে পার্থক্য, আমি এই পার্থক্য তিনটে এখানে দিয়েও দিয়েছি, তো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর পিডিএফটা কোথা থেকে পাবে সেটা আমি ভিডিও চলতে চলতেই বলে দেবো। তো এখানে যেমন পার্থক্য দিয়েছি, ইউজার মোড কাকে বলে বা কার্নেল মোড বলতে কী বোঝো, এরকম আলাদা করে প্রশ্ন আসতে পারে। তাহলে কার্নেল মোড বলতে কী বোঝো সেটা তোমরা ডান দিকে যেটা লেখা আছে সেগুলোই পরপর পয়েন্ট করে লিখে দিলেই 2 নাম্বার পেয়ে যাবে। আর 2 নাম্বারের জন্য ম্যাক্সিমাম 3টে লাইন লিখবে, বেশি কিছু লিখতে হবে না। আর 3 নাম্বারের জন্য ম্যাক্সিমাম 6টা লাইন হলেই যথেষ্ট। 5 নাম্বারের লাইন জন্য 10 থেকে 12টা লাইনই যথেষ্ট। কম্পিউটার অ্যাপ্লিকেশান বা সায়েন্সে খুব বেশি লেখার প্রয়োজন হয় না। এবার পরের প্রশ্ন আসছি, প্রসেস স্টেট ট্রানজিশন কী আর পিসিবি কী। এটা যদি একটা প্রশ্ন হতে পারে যে 5 নাম্বারের ধরো প্রশ্ন যদি আসতে পারে, কিন্তু 5 হবে না, প্রসেস স্টেট ট্রানজিশন 3 নাম্বারের প্রশ্ন আসবে, পিসিবি কী ম্যাক্সিমাম 2 নাম্বারের প্রশ্ন হতে পারে, একসঙ্গে 5 নাম্বারের প্রশ্নে নাও থাকতে পারে। তাহলে প্রসেস স্টেট ট্রানজিশন বলতে কী বোঝায়, যে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে যখন কোনো প্রসেস সিপিইউতে এক্সিকিউট হয় তখন তার কতগুলো ট্রানজিশন স্টেট থাকে। সেই স্টেটগুলো কী কী আমি এই যে স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট প্রত্যেকটা স্টেটের নাম লিখবে, একটা লাইন করে লিখবে, ব্যাস এটুকু হলেই যথেষ্ট। নেক্সট আসছি পিসিবি কী। এবার ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কী সেটা আমি অপারেটিং সিস্টেমের প্রশ্নগুলো বলে নিই, তারপর পরপর দাগ দিয়ে দিচ্ছি। পিসিবি হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক। যখন কনটেক্সট সুইচিং হয়, যখন প্রসেস সিপিইউ কী করে এক প্রসেসে এক্সিকিউট করতে করতে অন্য প্রসেসে চলে যায়, তখনই পিসিবির প্রয়োজন পড়ে। সেখানে কি হয়, পুরনো প্রসেসে সমস্ত ডেটাকে স্টোর করার প্রয়োজন হয়। এটা 2 নম্বরের প্রশ্ন। এইটা ডেডলক কী এবং এর প্রয়োজনীয় শর্তাবলী, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ডেডলক কাকে বলে এবং তার যে 4টা শর্ত আছে, মিউচুয়াল এক্সক্লুশন, ডেডলক হতে গেলে হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিএমশন অ্যান্ড সার্কুলার ওয়েট, এই 4টে কিন্তু শর্ত তোমাকে লিখতেই হবে। নেক্সট, ভার্চুয়াল মেমোরি কী, এর মেমোরি অ্যালোকেশনের টেকনিক কী। ভার্চুয়াল মেমোরি কাকে বলে, ভার্চুয়াল মেমোরি হচ্ছে ফিজিক্যাল মেমোরির চেয়ে বড় মাপের কোনো প্রোগ্রাম চালাতে চাইলে হার্ড ডিস্কের একটা অংশকে সাময়িকভাবে র্যামের মতো ব্যবহার করা হয়, এটাকে বলা হয় ভার্চুয়াল মেমোরি। এটা কিভাবে কাজ করে, মেমোরি অ্যালোকেশন টেকনিক কী। পেজিং এবং সেগমেন্টেশন হচ্ছে ভার্চুয়াল মেমোরির মেমোরি অ্যালোকেশন টেকনিক। পেজিং আর সেগমেন্টেশনের মধ্যে যদি পার্থক্য আসে, তো তোমরা কি লিখতে পারো যে পেজিংয়ের এইটা যা ডেফিনেশন দেওয়া আছে, সেগমেন্টেশন যা লেখা আছে লিখবে। আর হচ্ছে পেজিংটা হচ্ছে ফিজিক্যাল, সেগমেন্টেশনটা কিন্তু লজিক্যাল, সেই কথাটা একটু লিখে দেবে। আর ভার্চুয়াল মেমোরির সুবিধা এবং অসুবিধা আমি টেবিলের আকারে এখানে সাজিয়ে দিয়েছি, তোমরা এটা চাইলে দেখে নিতে পারো। ফ্র্যাগমেন্টেশন কী এবং এর প্রকারভেদ কী। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, এখানে স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট প্রশ্ন আমি আসছি, ফিক্সড পার্টিশানিং এবং ভেরিয়েবল পার্টিশানিংয়ের মধ্যে পার্থক্য। নেক্সট কোশ্চেন এটা। তারপরে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে কয়টা প্রশ্ন দিলাম, মাত্র 6টা। কিছু না যদি কমপ্লিট হয়ে থাকে অপারেটিং সিস্টেম থেকে, এই 6টা প্রশ্ন পড়ো। যারা মনে করছো যে আমি শুধু পাস করতে চাই, তাহলে অপারেটিং সিস্টেম থেকে কি পড়বো, তাহলে আমি তাদের জন্য বলি, মানে এটা একেবারে আমার জন্য, মানে কি আমি বলছি তোমাদের জন্য ঠিকই, কিন্তু এটা আমার বলা উচিত নয়। এখানে ফ্র্যাগমেন্টেশন কি এটা পড়ে যাও। নেক্সট বলে দিচ্ছি, ভার্চুয়াল মেমোরি কাকে বলে, এটা কিভাবে কাজ করে পড়ে নাও। নেক্সট আরেকটা আছে বলে দিচ্ছি, যে সেটা হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক এবং প্রসেস স্টেট ট্রানজিশন 2 নাম্বার, এই 3টে প্রশ্ন দেখে যাও। যারা মনে করছো যে আমি কিচ্ছু পড়িনি শুধু পাস করব, তাহলে অপারেটিং সিস্টেম থেকে এই 3টে প্রশ্ন দেখো। নেক্সট আসছি ডিবিএমএস থেকে। আমি প্রথমেই বলে রাখি, ডিবিএমএস থেকে তোমরা যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু তোমরা অর পাবে। কম্পিউটার অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে এসকিউএল কোয়ারির অর
কোশ্চিন পেয়ে যাবে। আমি তাই কোয়ারি দিইনি, অনেকে কোয়ারিতে ভয় পায়, আমি কোয়ারি দিইনি। এখানে লিগেসি সিস্টেম অপেক্ষা ডিবিএফএসের 3টি সুবিধে লেখো। প্রথম প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আর আমি তো পরে পিডিএফ দিয়েই দেবো। স্কিমা আর্কিটেকচার দ্বিতীয় প্রশ্ন, পরপর দুটো প্রশ্নই ইম্পর্ট্যান্ট। নেক্সট আসছি ডেটাবেস ইনস্ট্যান্স কাকে বলে, এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইয়ার ডেটা মডেল, এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইয়ার ডেটা মডেলের ডেফিনেশন, এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এইটুকু 2 নম্বরের জন্য অবশ্যই লিখবে। আর ইয়ার ডেটা মডেলের প্রধান উপাদান এই এন্টিটি, অ্যাট্রিবিউট এবং রিলেশনশিপ, এই 3টে লিখে দেবে। নেক্সট আসছি ইয়ার মডেল কেন ব্যবহার করা হয়, এটা চাইলে পড়তে পারো, নাহলে না পড়তে পারো। এইটা একেবারে ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আমি ডিবিএমএসের এতগুলো যে পরপর প্রশ্নগুলো বলে এলাম সবকটা ইম্পর্ট্যান্ট, এইটা আরও ইম্পর্ট্যান্ট। এইটা তোমার একটা 3 নম্বরের প্রশ্ন আঁকতে থাকবে, কি করে ছবিটা আঁকবে এক্ষুনি দেখে নাও। আমি ছবিটা এঁকে দিচ্ছি যে স্টুডেন্ট ও টিচারের মধ্যে রিলেশান। এখানে বলেছে মেনি টু মেনি রিলেশান আছে, ঠিক আছে, এটা তো অবশ্যই। আর এই রিলেশনশিপটা আঁকতে যদি দেয়, স্টুডেন্ট টিচারের মধ্যে রিলেশনশিপ এঁকে দেখাও, তাহলে তুমি একটা রেক্ট্যাঙ্গেল বক্স আঁকবে, তার মধ্যে লিখবে স্টুডেন্ট, আর একটা এরকম ডায়মন্ড আঁকবে, তার মধ্যে লিখবে টট, আর তার মধ্যে লিখবে টিচার। যদি তোমাকে বলা হয় এমপ্লয়ির সঙ্গে কোম্পানির রিলেশান কি, তাহলে বাম দিকের বক্সে এমপ্লয়ি, ডান দিকের বক্সে কোম্পানি। যদি তোমাকে স্টুডেন্টের সঙ্গে সোসাইটি, যা খুশি বলে, তোমরা বাম দিকের সঙ্গে ডান দিকে, আমি এটা একটা নিয়ে পার্টিকুলার এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, আমি সেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে আরও মানাবে। এবং এর কতগুলো অ্যাট্রিবিউট, স্টুডেন্টের কতগুলো অ্যাট্রিবিউট, এভাবে অ্যাট্রিবিউট জানো নিশ্চয়ই, ওভাল দিয়ে ছবি আঁকে অ্যাট্রিবিউট আঁকবে। টিচারের কতগুলো অ্যাট্রিবিউট লিখবে, কী কী, স্টুডেন্টের যে অ্যাট্রিবিউটগুলো লিখবে টিচারেরও প্রায় সেগুলোই লিখে দেবে। স্টুডেন্টের নেম, স্টুডেন্ট আইডি, টিচার নেম, টিচার আইডি, টিচার নেম, টিচার আইডি লিখে দিলে। আর স্টুডেন্টের ক্লাস, স্টুডেন্ট রোল নাম্বার, আর টিচারের লিখবে এডুকেশান কোয়ালিফিকেশান, টিচার এজ, ব্যাস। আর এখানে রিলেশানটা টট দিয়েছি। এই যে ছবিটা আঁকবে, জাস্ট ছবিটা এঁকে দাও, 3 নাম্বার। আমি 100% শিওর এই একটা ছবি আসবেই আসবে, যে কোনো ধরনের ছবি আসুক, তোমরা এভাবে লিখবে। এবার পরের আরও ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ডিবিএ এর 3টি কাজ লেখো। 3 নম্বরের প্রশ্ন যদি হয় ডিবিএ কাকে বলে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, একটাই শব্দ মনে রাখবে, একজন ব্যক্তি বা পার্সন যে ডেটাবেস সিস্টেমকে সম্পূর্ণ পরিচালনা করে। আর ডিবিএ এর প্রধান কাজ, এখানে আমি 3টে কাজ দিয়ে দিয়েছি, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট ম্যাপিং কার্ডিনালিটি, ইম্পর্টেন্ট প্রশ্ন, আসবেই, পরীক্ষায় আসবেই। ম্যাপিং কার্ডিনালিটি, যারা শুধু মনে করছো 5 নাম্বার পাবে, তারা তাহলে ওই ছবিটা আঁকা দেখে নিলে ম্যাপিং কার্ডিনালিটিটা দেখে নাও। 1:1 রিলেশন এখানে দেওয়া আছে, কাকে বলে, যখন একটা টেবিলের একটি রেকর্ড টেবিল বি টেবিলের একটি রেকর্ডের সঙ্গে সম্পর্কিত। এখানে রেকর্ডের পরিবর্তে অনেক জায়গায় এনটিটি বলে লেখা আছে। উদাহরণ, একজন ব্যক্তি এবং তার পাসপোর্ট, একটা মানুষের একটাই পাসপোর্ট হবে। 1:n রিলেশন মানে একটা টেবিলের একটি রেকর্ডের সঙ্গে বি টেবিলের অনেকগুলো রেকর্ডের সঙ্গে সম্পর্ক আছে। তাহলে কি হবে, একজন মা ও তার অনেকগুলো সন্তান থাকতে পারে। নেক্সট n:m, মেনি টু মেনি রিলেশান, এরও অনেকগুলো রেকর্ড, বি এরও অনেকগুলো রেকর্ড। এখানে একটু বলাটা ভুল হলো, এখানে একটি রেকর্ড নয়, অনেকগুলো রেকর্ডটা, তোমরা এটা কারেকশান করে নিও। নেক্সট পরের ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যারা পাস করবে মনে করেছো, তারা যদি এটা মনে রাখতে না পারো তাহলে এটা ছেড়ে দাও, কিন্তু এই প্রশ্ন আসবে, 5-এর প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কি, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির সঙ্গে ফরেন কি কীভাবে সম্পর্কিত, তাহলে এখানে আমি দিয়ে দিয়েছি, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস কাকে বলে, এটা যারা পাস করবে মনে করেছো, এবং সবাই 2 নম্বরের জন্য এটা রেডি করে নাও। কি, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হচ্ছে কিছু নিয়ম বা শর্ত, রুলস অ্যান্ড রেগুলেশন, কখন, যখন ডেটাবেসে ডেটা প্রবেশ করানোর সময় মেনে চলতে হয়। এর উদ্দেশ্য কি, ডেটা অ্যাকিউরেসি, ডেটা ভ্যালিডিটি, ডেটা রিলায়েবিলিটি। ডেটা অ্যাকিউরেসি, বৈধতা এবং বিশ্বাসযোগ্যতার জন্য ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ব্যবহার করা হয়। এর প্রধান 4টা ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস, এগুলো তোমরা একটু দেখে নাও। ডোমেন কনস্ট্যান্টস, এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস, আর হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস, একটু আগেই বললাম, আর হচ্ছে কি কনস্ট্যান্টস। কেন কনস্ট্যান্টসগুলো ইম্পর্ট্যান্ট তার 3টে পয়েন্ট ছোট্ট করে লিখে দিয়েছি, দেখে নাও। এবার ডোমেন কাকে বলে, কার্ডিনালিটি কাকে বলে, ডেফিনেশান যারা পাস করতে চাইছো মনে করবে তাদের জন্য ইম্পর্ট্যান্ট। ডোমেন হচ্ছে একটি অ্যাট্রিবিউট বা কলামের সম্ভাব্য সকল বৈধ মানের সেট, তাকে বলা হয় ডোমেন।
আর কার্ডিনালিটি কাকে বলে? একটি টেবিলের মোট রেকর্ডের সংখ্যা বা রোকে কার্ডিনালিটি বলে। এখানে তোমরা আরেকটা ডেফিনেশন পড়বে, ডিগ্রি। ডিগ্রি কাকে বলে? যে টোটাল নাম্বার অফ কলাম, সেটাকে বলছে ডিগ্রি। কার্ডিনালিটি যেমন রোকে বলে, ডিগ্রি বলে কলামকে। নেক্সট, রিলেশনাল অপারেশান। রিলেশনাল অপারেশান থেকে কি পড়বে? রিলেশনাল অপারেশানে অনেকগুলো আছে, ন্যাচারাল জয়েন আছে, কার্টেসিয়ান প্রোডাক্ট আছে, সেটের অনেকগুলো অপারেশান আছে। আমি মাত্র 3টে দিয়েছি, দেখে যাও না কি হচ্ছে এই 3টে। যারা মনে করছো যে আমি আর কিছুই প্রিপারেশান নেই, আজকের ভিডিওটা তো শুধুমাত্র তাদেরই জন্য যাদের কোনো প্রিপারেশান নেই। দেখো সিলেকশন অপারেশান কি? সিলেকশন অপারেশান, এই যে সিম্বলটা দেওয়া আছে এটা মাথায় রাখবে, যেটা রোকে সিলেক্ট করে, কারণ এটা এই দিকে আরও একটা রো, এভাবে আমরা লিখি। তাহলে এটি টেবিলের অনুমিক হরাইজন্টাল ফিল্টার। তাহলে ছবিটাও এরকম, এর সঙ্গে মনে করে রাখো। এইবারে দেখো এখানে আছে প্রজেকশান। প্রজেকশানের সিম্বলটা আছে পাই, এভাবে। আর কলামটাও আমরা এভাবে লিখি। তাহলে সেটা মানে কি বোঝায়? কলাম সিলেক্ট করে। এই ছবিটা দিয়ে মনে রাখো যে প্রজেকশান অপারেশান টেবিলের নির্দিষ্ট কিছু কলাম সিলেক্ট করে নেয়। আচ্ছা, এরপর আছে সেট ডিফারেন্স। সেট ডিফারেন্স আমি একটাই দিয়েছি সেট থেকে। সেট ডিফারেন্স কাজ কি? দুটো টেবিলের মধ্যে কম্পেয়ার করা হবে। যে রেকর্ডগুলো নেব আমরা সেগুলো প্রথম টেবিলে আছে কিন্তু দ্বিতীয় টেবিলে নেই। কিছু না মনে রাখতে পারলে এইটা লেখো, আর বিয়োগ চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করা যায়, এটা লেখো। আর দুটো টেবিলের কিন্তু কলামের সংখ্যা এবং ডোমেন একই হতে হবে। দুটো টেবিলের কলামের সংখ্যা এবং কলামের নাম একই হতে হবে। এইবারে দেখো, এইটা আরও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ডিএমএল, ডিডিএল এবং ডিসিএল কমান্ড, এই যে কোনো দুটো করে কমান্ড তোমরা মনে করে যাবেই পরীক্ষায়। আমি শিওর এখান থেকে প্রশ্ন আসবেই। ডিডিএল, ডিএমএল, ডিসিএল দুটো করে কমান্ড লিখতে দেবেই, হয়তো লিখে দেবে যে কোনো দুটো কমান্ডের নাম, বা তোমাদের চয়েস দেবে। আমি দেখো দুটো কমান্ড লিখে দিয়েছি, ডিডিএলের দুটো কমান্ড লিখেছি, তারপর দেখো ডিএমএলেরও দুটো কমান্ড লিখেছি, আর কমান্ডের কাজ কি সেগুলো লিখে দিয়েছি। তোমরা একটু আছে তো, তোমরা স্ক্রিনশট নাও, পড়ে নাও। ডিসিএল ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, আমি পুরোটা আলোচনা করতে পারতাম। ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের গ্র্যান্ট আর রিভক দুটো কমান্ড আছে, আলোচনা করতে পারতাম, কিন্তু সমস্যাটা একটা জায়গায়। 20 মিনিটের ভিডিও বানাবো, তোমরা সেটা কেউ দেখো না, ওই জন্য যতটা পারছি মিনিমাম বলার চেষ্টা করছি। ভিউ হচ্ছে, আমি আরও এক্সট্রা দুটো কোশ্চিন দিয়েছি। ভিউ, এই ভিউ প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সবার জন্য। আমি বলছি ভিউ কাকে বলে? ভিউ হচ্ছে একটা ভার্চুয়াল টেবিল। এটি কোনো বাস্তব টেবিলের মতো সরাসরি মেমোরিতে ডেটা ধারণ করে না, বরং এক বা একাধিক টেবিলের উপর ভিত্তি করে একটি লজিক্যাল উইন্ডো তৈরি করে। ভিউ মানে দেখার জন্য, কোয়ারি করলে দেখার জন্য, যে মাই এসকিউএলে আমরা যে টেবিলটা দেখতে পাই সেটাই মনে করো ভিউ। এবার ভিউর বৈশিষ্ট্য দিয়েছি। ভিউ ব্যবহার করা হয় সায়েন্সের জন্য, কিন্তু ভিউটা আরও খুব বেশি ইম্পর্ট্যান্ট, কম্পিউটার সায়েন্স। ভিউ ব্যবহার করা হয় কেন? আর হচ্ছে ডিবিএমএসের এগ্রিগেশন ফাংশান, এখান থেকে একটা আসবেই আসবে। এগ্রিগেশন ফাংশান কি? 5টা এগ্রিগেশন ফাংশান দিয়েছি, একটা দিয়েছি কাউন্ট, আর একটা দিয়েছি সাম, আর একটা দিলাম অ্যাভারেজ, ম্যাক্স এবং মিনিমাম। এই 5টাকেই বলা হচ্ছে এগ্রিগেশন ফাংশান। নেক্সট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অল্প কয়েকটা কোশ্চেন দিয়েছি, 6টা থেকে 7টাও হবে না হয়তো। টিউরিং টেস্ট, টিউরিং টেস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, একদম 2 নম্বরের জন্য টিউরিং টেস্ট পড়ে যাবে। এটা যদি না হয় তাহলে 1955 সাল কেন বিখ্যাত, এটাও 2 নম্বরের জন্য পড়ে যাবে। আর সেটাও যদি না হয় তাহলে এআই উইন্টার কি? আমি আশা করছি 2 নম্বরে যেটা থাকবে তার যেটা থাকবে তুমি সেটাও পাবে। এআই উইন্টার কি, এর কারণগুলো কি, এখানে দেখো কারণগুলো দিয়ে দিয়েছি, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশটে তোমরা পড়ে নিতে পারো। স্ট্রং এআই এবং উইক এআইয়ের মধ্যে পার্থক্য, কয়েকটা পার্থক্য দিয়েছি দেখো, এটা ইম্পর্ট্যান্ট। এই স্ট্রং এআই, উইক এআই ইম্পর্ট্যান্ট। আমি অ্যাকচুয়ালি এর চেয়ে আর কমাতে পারিনি, অনেক চেষ্টা করেছি কয়েকদিন ধরে, কিন্তু আর কমাতে পারিনি। নেক্সট, এআই বনাম হিউম্যান ইন্টেলিজেন্সের মধ্যে পার্থক্য, সব পার্থক্যগুলো কিন্তু 3টে করে পার্থক্য পড়বে। নেক্সট আসছি সুপারভাইজ লার্নিং এবং আনসুপারভাইজ লার্নিংয়ের মধ্যে পার্থক্য। এইখানে যে পার্থক্যটা দিয়েছি, হয় পার্থক্য থাকবে, নাহলে সুপারভাইজ লার্নিং কাকে বলে, আনসুপারভাইজ লার্নিং কাকে বলে, সুপারভাইজ লার্নিংয়ের উপায়গুলো কী কী, এর মতো কোশ্চেন থাকতে পারে। তো সেগুলো তোমরা সেই পার্থক্যগুলো পড়লেই নিশ্চয়ই ওগুলো পেরে যাবে। আর সুপারভাইজ লার্নিংয়ের ব্যবহার কোথায়। এরপর আসছি রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং কি? এখানে এজেন্টের মাধ্যমে পরিবেশ থেকে শেখে, শুধু এই কথাটা মনে রাখো, এটাই হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এবং এখানে রিওয়ার্ড এবং পেনাল্টির ব্যবস্থা আছে।
চ্যাটবট ও কম্পিউটার ভিশন এই দুটো প্রশ্ন দিয়েছি, এটাও 2 নম্বরের প্রশ্ন আসতে পারে যে চ্যাটবট কি আর কম্পিউটার ভিশন বলতে কি বোঝো, হয়তো ওর কোশ্চিনে থাকলো। তো এটা একটু দেখে নিও। প্রথমে যে এআই এর যে হিস্ট্রি থেকে যেগুলো বলেছিলাম তার সঙ্গে কিন্তু থাকবে চ্যাটবট বা কম্পিউটার ভিশন। এবার আসছি যে এআই সিস্টেমের পক্ষপাত, এটা বড় কোশ্চিন হতে পারে 5 নম্বরের। এআই সিস্টেমের পক্ষপাত ও ন্যায্যতা সম্পর্কে আলোচনা করো। এআই বায়াস, কেন বায়াস হয়, এখানে বায়াস কেন হয় সেখানে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি, তিনটে পয়েন্ট দিয়েছি। আর ন্যায্যতা নিশ্চিত করার উপায় সেটাও দিয়েছি। এবার লাস্ট যেটা প্রশ্ন দিয়েছি, কর্মসংস্থানে এআই এর প্রভাব আলোচনা করো। কর্মসংস্থানে এআই এর যে প্রভাব তার উত্তর আমি একদম 5 নম্বরের লেখার মতো করেই রেডি করে দিয়েছি, সেটা তোমরা দেখে নাও। তোমাদের একটা লাস্টে একটা ইম্পর্টেন্ট কথা বলি, এখানে দেখো যে বিশ্বে 2030 সালের মধ্যে বিশ্বে প্রায় 80 কোটি চাকরি এআই দ্বারা প্রভাবিত হতে পারে, তবে তার বদলে কয়েক কোটি নতুন প্রযুক্তি নির্ভর চাকরিও তৈরি হবে। তো এবার আসি যে পিডিএফটা কোথায় পাবে। পিডিএফটা আমি ঠিক 24 ঘন্টা পর আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশান থেকে পিডিএফটা পেয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও তোমাদের মতামত, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটি পৌঁছে দাও। তোমাদের পরীক্ষার জন্য অসংখ্য শুভকামনা থাকলো, তোমাদের পরীক্ষা ভালো হবে এই আশা করি। থ্যাংক ইউ।